এখন আমরা যে যাদেরকে আলেম সংজ্ঞায়িত করতেছি, সমাজ যাদেরকে আলেম বলা হচ্ছে, আসলে কি প্রকৃতপক্ষে সে আলেম? তাহলে যার ইমানই থাকে না সে আলেম কিভাবে? এখন আমি যদি নিজের পক্ষ থেকে এই কথাটা বলি যে ঢাকা ভার্সিটির সব ছেলেরা গে, তাহলে ঢাকা ভার্সিটি বা নর্থ সাউথ সহ পুরো বাংলাদেশের সুশীল সমাজ আমার এই কথা কি মেনে নিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সাথে আছি তাহসান সিদ্দিক। আজকের প্রধান গেস্ট হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ, ইসলামিক রিসার্চ একাডেমি, বাংলাদেশ, ঢাকা। আজকের বিষয়বস্তু হুজুরদের দোষ পাইলেই খোশ, অর্থাৎ হুজুরদের যে কোনো দোষে ছোট স্তর থেকে বড় স্তর যে কোনো পর্যায়ের লোকজন খুব সহজেই হুজুরদেরকে গালিগালাজ করে। আসলে ব্যাপারটি কেমন? তো এই বিষয় নিয়ে আজকের কথা হবে আমাদের প্রধান অতিথির কাছে। আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই সমাজে হুজুরদের যে কোনো দোষ পাইলেই যে সবাই ছোট স্তর থেকে বড় স্তর সকলেই একেবারে ঢালাও ভাবে হুজুরদেরকে গালিগালাজ করে, বিষয়টি নিয়ে আপনার কাছে কেমন মনে হয় বা আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আপনি যে বিষয়টা আজকে বর্তমানে যে সমাজে আমরা বিশেষ করে ধর্মীয় অঙ্গনের ইসলামী স্কলার এবং উলামায়ে কেরামকে নিয়ে যে কুলুষিত এবং যে পরিকল্পিত তাদের দোষারোপ এবং তাদেরকে সমাজে কালারিং করা হচ্ছে, তে এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনি হুজুর বলতে বা আলেম বলতে আমরা কি বুঝি এবং সমাজ কি বোঝে, বা ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন হক্কানি আলেম বা একজন ইসলামী স্কলার তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত? প্রথমত হচ্ছে যে যত গর্হিত, যত অন্যায়, অনাচার, জুলুম, নিপীড়ন, অশ্লীল বেহায়াপনা, দর্শন, খুন, জেনা, ব্যভিচার, সমকামিতা, বলৎকার থেকে শুরু করে অল এভরিথিং, সবকিছু টোটালি যেখানে ইসলামে এখানে স্পষ্ট প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু যে স্পষ্ট যে মেসেজ দিয়েছে যে সব টোটালি রং এবং হারাম। এই ক্ষেত্রে যারা ইসলামী ধারক বাহক এবং যাদেরকে আমরা মনে করি তারা তো এটার সাথে সম্পৃক্ত হতেই পারে না। আর এই ক্ষেত্রে আসলে কোরআন ও সুন্নাহর ভাষ্য অনুপাতে একজন হক্কানি আলেম এবং ইসলামী স্কলার তো সেই হবে, এবং তার গুণাবলী শুধু একজন আলেম না, একজন মুমিনের ন্যূনতম একজন মুমিন বা একজন মুসলিম, তার গুণাবলী এরকম হওয়া উচিত যে সেরকম পাপাচারের কাছে কখনো যাবেই না। তাহলে যে যে পাপাচার করবে, যেরকম জেনার কথা আছে যে যখন জেনা করবে তার ইমান থাকে না, তাহলে যার ইমানই থাকে না সে আলেম কিভাবে হবে? তাহলে এখন আমরা যে যাদেরকে আলেম সংজ্ঞায়িত করতেছি, সমাজ যাদেরকে আলেম বলা হচ্ছে, আসলে কি প্রকৃতপক্ষে সে আলেম? আমরা কি তার ব্যাকগ্রাউন্ডকে আমরা ডিটেলস কে আমরা জেনেছি? আমরা কি তার খোঁজ নিয়েছি? আমরা আজকে আসলে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আজকে হতে পারে এরকম যে একজন 40 দিন চিল্লা দিয়ে একজন চোর, একজন শীর্ষ সন্ত্রাসী তার রূপ বদল করেছে, দাড়ি রাখছে, বিশাল পাগড়ি পরছে, জুব্বা পরছে, তাকে আপনি আলেম মনে করছেন। আসলে কি আদৌ সে আলেম? আমি মুফতি ইউসুফ বিন এটাই মাসুদ বলতে সাহেব, আমি চাচ্ছি। আপনার কথাটা টেনে নিয়ে একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি কি বিষয়টি লক্ষ্য করেছেন কিনা যে যেখানে দাড়ি টুপির সামান্য ব্যাপার চলে আসে সেখানে কিন্তু ওই ব্যক্তির আর পরিচয় যাচাই করা হয় না, সরাসরি তাকে হুজুর দোষারোপ করে একেবারে পুরো দোষটা হুজুর সমাজের উপর চাপিয়ে দেওয়ার যে একটা আহ অবস্থায় এই সমাজে রয়েছে বা যে হলুদ সাংবাদিকদের মধ্যে রয়েছে, এই বিষয়টা আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমি তো এটার কথা বলতে চাচ্ছি যে আমাদের সমাজ এবং সাধারণ পাবলিকের, বিশেষ করে যারা পরিকল্পিতভাবে এই দিনু অঙ্গনকে কলুষিত এবং বিতর্কিত করতে চাচ্ছে, তারা এগুলাকে খুঁজে খুঁজে, আমি তো এমনও দেখছি যে আমরা আইএস এর যে ইতিহাস এবং হিস্টোরি দেখেছি যে ওরা সিআই এবং আমেরিকা ওরা নিজেরা মিলে ওই ডিজার্ট মরুভূমিতে আমরা দেখেছি শুটিং করছে বাগরি পরে, মানে কালো পতাকা টতাকা বিভিন্ন জিনিস দেখিয়ে এরা শুটিং করে দেখাইছে যে এই যে এরা ইসলামী টেরোরিস্ট। অথচ এখানে একজন মুমিন না, একজন আলেম না, একজন ন্যূনতম মুমিন এবং মুসলমানের সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক হতেই পারে না। যেখানে বলছে যে না করলে ইমান থাকে না, গুনাহ করলে ইমান থাকে না, এই সমস্ত জিনিসের সাথে একজন মুমিনের মুসলমানের সম্পর্ক হতে পারে না, তাহলে একজন আলেমের সাথে সম্পর্ক কিভাবে হয়? তাহলে আমি যেটা মনে করি যে একজন চোর
সে যেরকম দাড়ি টুপি পরলে সে আলেম হতে পারে না। একজন ধর্ষক, একজন খুনি, একজন টেরোরিস্ট, একজন সন্ত্রাসী, একজন আহ, জেনাকার, সে দাড়ি টুপি পরলেই, পাগড়ি পরলেই কি তাকে আমরা হুজুর বলবো? এটা আসলে আমার সকলের কাছে একটা প্রশ্ন থাকবে। এটা আসলে আমি মনে করি যে আমাদের সমাজে একটা শ্রেণী আছে যাদের এই পোশাকগুলো দেখলে, ইসলামী বেশভূষা ভূষা এবং ইসলামী কোনো সাংস্কৃতিক বিষয় আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। এটা এটা একটা ভাইরাস আর কি। আচ্ছা মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, বা এটা আমরা আসলে সকলেই জানি যে ছোট একটা দোষের কারণে আপনি কিন্তু পুরো জাতিগোষ্ঠীকে আপনি কখনো দোষ দিতে পারেন না। একটা কথা বলা হয়ে থাকে যে কখনো যদি একটা গরু ঘাস খায় তার কারণে আপনি পুরো এলাকার সব গরুকে দোষী করতে পারেন না, এরকম একটা কথা আমরা সমাজে শুনতে পাই। তাহলে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে বর্তমান সিচুয়েশন হলো এরকম যে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন, আপনি ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলেন, আপনি নর্থ সাউথের কথা বলেন, সব জায়গাতেই সমকামী বা গেদের যেই অবস্থা এখন বর্তমান বিরাজ করছে, এবং তারা নিজেদের দাবি আদায়ের জন্য তারা দিনের পর দিন বিভিন্ন মহড়া করে যাচ্ছে। এখন আমি যদি নিজের পক্ষ থেকে এই কথাটা বলি যে ঢাকা ভার্সিটির সব ছেলেরা গে, নর্থ সাউথের সব ছেলেরা গে, তাহলে ঢাকা ভার্সিটি বা নর্থ সাউথ সহ পুরো বাংলাদেশের সুশীল সমাজ আমার এই কথা কি মেনে নিবে? নাকি পরের দিনই এই কথা শোনার পরেই সাথে সাথে তারা 40 পৃষ্ঠার একটা রচনা লিখে আমার নামে পোস্ট করবে? তাহলে এটা যদি এরকম হয়ে থাকে যে অল্প কিছু গের কারণে আমি পুরো ঢাকা ভার্সিটিকে দোষ দিতে পারি না, আমি নর্থ সাউথকে দোষ দিতে পারি না, আমি পুরো বাংলাদেশের ছেলেদেরকে যারা ভার্সিটি লাইনে পড়াশোনা করছে তাদেরকে দোষ দিতে পারি না, তাহলে সামান্য কিছু ঘটনা, যেটা অবশ্যই দুর্ঘটনা ঘটবেই সব জায়গায়, সেখানে সামান্য কিছু দুর্ঘটনার কারণে আপনি কি পুরো জাতি সমাজকে, পুরো কওমি সমাজকে, পুরো মাদ্রাসা সমাজকে দোষ দিবেন, বা দোষ দেওয়াটাকে আসলে আপনার কাছে কেমন মনে হয়? আমি এটাকে স্পষ্ট ভাষায় বলি যে এটা একটা অনৈতিক এবং অনধিকার চর্চা। আপনি একজন ডাক্তারের যদি অপরাধ করে, এই অপরাধের কারণে যেরকম পুরা ডাক্তার সমাজ এই দোষে দোষী সাব্যস্ত হতে পারে না, এই একটা টিচার টিচার সে ব্যক্তিগতভাবে যদি কোনো অপরাধের সাথে জড়িত হওয়ার কারণে পুরা শিক্ষা ব্যবস্থার উপরে এটার অপরাধে দায় যেরকম চাপানোটা বোকামি, আমি মনে করি ঠিক অনুরূপ ভাবে সেই এই বিশাল ওলামা ইকরামের যে এখন প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল একটা স্ট্রং একটা ম্যান পাওয়ার দাঁড়িয়ে গেছে, এই বিশাল একটা প্ল্যাটফর্ম ভিতরে দুই একটা ভাইরাস বা একটু এরকম ব্যতিক্রম হতে পারে। আমি এর আগে বলছি যে এরা মানুষ, সেটা ফেরেস্তা না, ভুলের ঊর্ধ্বে না। আমরা ভুল, আমরা মানুষ, সত্যি মানুষ, আপনাদের মতো মানুষ। তো অপরাধ সবে অপরাধী। তাহলে এই কারণে আপনি একজন হুজুর বা একজন অপরাধ করার কারণে আপনি পুরা আলেম সমাজকে আপনি দোষারোপ করবেন, উলামায়ে কেরামকে গুনে গুনে সবাইকে গালি দিবেন। আমি তো অবাক হচ্ছি যে যেভাবে ঢালাও ভাবে মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা, ইসলামী স্কলারদেরকে গুনে গুনে দেখে দেখে আঙ্গুল দিয়ে এই সোশ্যাল হলুদ মিডিয়ার সাংবাদিকরা এটা যেভাবে বিতর্কিত শুরু করতেছে, আমি তো দেখতেছি যে আমাদের সমাজ, এই সমাজে মেজরিটি ইমান আছে কিনা এটা সন্দেহ। কারণ এখানে আচ্ছা আছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কথার মাঝখানে একটা কথা আমি জানতে চাই যে আমরা কিন্তু এটা জানি যে হলো যখন কোনো জাতিকে আপনি নিধন করতে চাইবেন, তখন সর্বপ্রথম সেই জাতির দোষ আপনার ধরা শুরু করতে হবে, এবং তাকে স্টেপ বাই স্টেপ প্রতি সেকেন্ডে তাকে আঘাত করতে হবে, এবং তাকে যখন আপনি দোষে দোষারিত করে পুরো জাতির সামনে তাকে তুলে ধরতে পারবেন, তখনই কিন্তু আপনি তার যে অবনতি সেটা ঘটাতে পারবেন। তাহলে কি আপনার কাছে এটা মনে হয় না যে কওমি সমাজের বিরুদ্ধে একটা জাতিগোষ্ঠী এমন ভাবে লেগে আছে, তারা চায় কওমি সমাজের সব ধরনের দোষকে, ছোটখাটো দোষকে বড় আকারে তুলে ধরে তারা কওমিকে একেবারে নিম্ন স্তরে নামাতে চায়, এবং এদেশ থেকে হুজুরদেরকে তারা বিতাড়িত করতে চায়, এরকম কোনো জাল বিছানো হচ্ছে বলে আপনার মনে হয় কিনা? হ্যাঁ, এটা আমি মনে করি যে স্বাধীনতার পর থেকে প্রায় বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার এবং অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু উত্থান পতন হয়েছে, কিন্তু ইসলাম ও মুসলমানদের জাতিগতভাবে কোনো পরিবর্তন হয়নি। এই ষড়যন্ত্র চলে আসতেছে। আসলে আমি যেটা মনে করতেছি এটা স্পষ্ট পরিকল্পিত একটি ষড়যন্ত্রের একটি অংশ, যারা চাচ্ছে যে আপনি দেখতে পাবেন যে আমি আজকে দেখলাম যে আমার দেশ পত্রিকার রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে ওরা, দেখেন, আপনার ভিনদেশী পতাকা, ব্রাজিল, আর্জেন্টিনা, অন্যান্য দেশের পতাকা ওড়ানো, এটাকে
অন্য কোনো আইনগত ভাবে সমস্যা দেখানো হচ্ছে না। এটাকে Just উৎসবের মহড়া হিসাবে উৎসবের মহড়া সাব্যস্ত হিসেবে, করা জি হচ্ছে। জি, এইভাবে বলা যেতে পারে যে এটা উৎসব হিসেবে, এটাকে আমেজ হিসেবে এটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে। আরো এটাকে নিয়ে মাতামাতি করা হচ্ছে পুরা দেশ। আমি তো দেখি যে বাংলাদেশে আসলে কোনো বাংলাদেশই নাই, ধরতে গেলে পাবলিক হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, আর সরকারি বিরোধী দল মিলে হয়েছে কেউ ইন্ডিয়ার, কেউ হচ্ছে লন্ডনের, কেউ হচ্ছে পাকিস্তানের। এই এই পরিস্থিতিতে সেখানে, যেখানে প্রত্যেকটা ইমানের, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে যে লালন করা কালেমা খচিত যে পতাকা, আমি তো আমার হৃদয়ের লালন করি পতাকাকে, আজকে এরা বলতেছে যে এটাকে নিয়ে, অর্থাৎ এরা স্পষ্ট কালেমা খচিত পতাকা বলতে সাহস পাচ্ছে না, যেহেতু তাওহীদের জনতা খেপে যাবে, এই জন্য একটু কৌশলে বলতেছে যে পতাকায় যে আরবি খচিত যে লেখা, এটা নিয়ে অনুসন্ধান চলছে। দেখছেন এই বিষয়টা, যে এখানে আপনার ওপেন, একদম ওপেন টু ওপেন সবকিছু দেশ বিরোধী কাজে তারা সবাই লিপ্ত, সেটা নিয়ে কোনো আলোচনা নেই, সমালোচনা নেই। সাধারণ একটা ইসলামের একটা শেয়ার, মানে যেটাকে আপনি কি বলেন, ইসলামের প্রতীক, সেই কালেমা খচিত পতাকা নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে। এই হচ্ছে বাস্তবতা। তা আমি মনে করি যে ওইরকমই আজকে এরা চাচ্ছে, যে জানে যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, যদি কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন হয়, তাহলে তো মদ খাওয়া যাবে না, নারী নিয়ে মজা করা যাবে না, নেশা দ্রব্যে এটার সাথে মুক্ত হওয়া যাবে না, ব্ল্যাক মেল করে বিভিন্ন জায়গা থেকে কালো টাকার মালিক হওয়া যাবে না। এই জন্য ওরা ইসলামকে ভয় পায়। এটাই হচ্ছে মূল ঠিক আছে মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আসলে এই কথাতেই আমরা আসলে যারা কওমি সমাজের পিছনে লেগে আছে তাদেরকে আমরা খুব সতর্ক করে এবং খুব ভালোভাবে একটা কথা বুঝিয়ে দিতে চাই, যে আপনারা হুজুরদের দোষ দেখলে ছোটখাটো দোষের কারণে যেভাবে গালিগালাজ করছেন, হয়তো হুজুরা ইসলামিক কারণে সে গালিগালাজ করতে পারবে না, তবে ভারত মহাদেশ সহ সকলে এই বিষয়ে সাক্ষী যে হুজুররা বা ইসলামিক রীতিনীতি পালন করে এরকম ব্যক্তিরা যখন কোনো বিষয় নিয়ে খেপে যায়, বা তৌহিদি জনতা যখন কোনো বিষয়ে খেপে যায়, তখন কিন্তু সেই দল বা সেই জাতি পিছাতে পিছাতে তারা যদি মাটির নিচেও চলে যায়, তারপরেও এই তৌহিদি জনতা তাদেরকে ধরে নিয়ে এসে তাদের উপযুক্ত শাস্তি কিন্তু দিয়ে থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই বলে আমাদের এ পর্ব শেষ করছি।